হ্যালো, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল স্টাডি সেন্টার। আজকে আমাদের মাধ্যমিকের পরীক্ষার জন্য যেটা আলোচনা সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে আমার এই ভিডিওতে আমি সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের সমগ্র আলোচনাকে বোঝার সুবিধার্থে আমি 5টা টপিক্সে ভাগ করেছি। ঠিক আছে, টপিকসগুলো কী কী দেখা যাক। ফার্স্ট 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল, আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেটা হচ্ছে কি ওজোন স্তরের ধ্বংস এবং তার ফলাফল। 3 নম্বর হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবং তার প্রভাব। 4 নম্বর স্থিতিশীল উন্নয়ন এবং বিকল্প শক্তিসমূহ, এবং লাস্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি ও তাপন মূল্য। তাহলে একে একে আমরা এই আলোচনাগুলো করব। তো আলোচনা শুরু করবার পূর্বে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে এবং একটা সাবস্ক্রাইব করবে, লাইক করে পাশে থাকবে। চলো তাহলে শুরু। আজকে আমাদের আলোচনা পরিবেশের জন্য ভাবনা, প্রথম অধ্যায়ের টপিকস 1 বায়ুমণ্ডলের গঠন। এখান থেকে আমি আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। তার প্রথম টপিকস হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর বিস্তার, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে এই স্তরের বিস্তার 12 কিমি। গঠন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা এই স্তরটি গঠিত। বৈশিষ্ট্য, যেটা এমই 2010 সালে এই প্রশ্নটি এসেছে। এখানে আমি বৈশিষ্ট্য হিসাবে 3টি পয়েন্ট রেখেছি। প্রথম পয়েন্ট হচ্ছে এই স্তরে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদির উপস্থিতির জন্য ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলে। তাহলে ক্ষুব্ধমণ্ডল তুলে এখান থেকে কোশ্চেন আসতে পারে। 2 নম্বর পয়েন্ট, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরের উষ্ণতা হ্রাস পায়। 3 নম্বর, ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের উষ্ণতা এবং জলচক্র নিয়ন্ত্রণ করে। চলে আসি পরবর্তী প্রশ্ন, ট্রপোপোজ কাকে বলে? এটা মাধ্যমিক 2002 সালের প্রশ্ন। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় প্রায় 3 কিমি অংশে উষ্ণতার হ্রাস বৃদ্ধি হয় না, এই অংশকে ট্রপোপোজ বলে। নেক্সট, পরবর্তী বায়ুমণ্ডলের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরে অবস্থিত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হল স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার, ট্রপোপোজের উপরে এই স্তরের বিস্তার 50 কিমি। বৈশিষ্ট্য, এই স্তরে বায়ুর পরিমাণ কম এবং ধূলিকণা, জলকণা না থাকায় মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে না, তাই এর অপর নাম শান্তমণ্ডল। এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে। নেক্সট 2 নম্বর পয়েন্ট, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরের উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডল শান্ত থাকায় এই স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা খুব ভালো করে করো তাহলে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্যমূলক যদি কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা সহজেই তার উত্তর করতে পারবে। চলে আসি পরবর্তী কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন, মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে অবস্থিত বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটি হলো মেসোস্ফিয়ার। বিস্তার কত? ভূপৃষ্ঠের সাপেক্ষে এই স্তরের বিস্তার 45 থেকে 85 কিমি। চলে আসি পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শীতলতম স্তর বলা হয় এবং কেন? মেসোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলে। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় বায়ুমণ্ডলের উষ্ণতা -93 ডিগ্রি সি, যা বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। 5 নম্বর প্রশ্ন, থার্মোস্ফিয়ার কাকে বলে? এর বিস্তার কত? এই স্তরের 2টি বৈশিষ্ট্য লেখো। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ স্তরটি হলো থার্মোস্ফিয়ার। বিস্তার কত? মেসোস্ফিয়ারের উপর থেকে এই স্তরের বিস্তার 500 কিমি। বৈশিষ্ট্য কি? থার্মোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। এই বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে? এইটির উপর ভিত্তি করে একটি 1 নম্বরের কোশ্চেন তৈরি হয়, কাজে এটা খুব ভালো করে করবে। 2 নম্বর পয়েন্ট, মেরু অঞ্চলে এই স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। এই মেরুজ্যোতির উপর বেস করে একটা কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন, খুব ভালো করে রেডি করবে। 3 নম্বর প্রশ্ন, রশ্মিগুলির প্রভাবে এই স্তরের নিম্ন অংশের বায়ু আয়নিত অবস্থায় থাকে, তাই এর নাম আয়নোস্ফিয়ার। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, থার্মোস্ফিয়ারের অপর নাম কি? চলে আসি পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে উষ্ণতম স্তর বলে এবং কেন? থার্মোস্ফিয়ারের উপরে অবস্থিত বায়ুমণ্ডলের 5ম স্তর এক্সোস্ফিয়ারকে উষ্ণতম স্তর বলে। এই স্তরের সর্বোচ্চ সীমার উষ্ণতা 1600 ডিগ্রি সি, তাই একে উষ্ণতম স্তর বলে। চলে আসি 7 নম্বর প্রশ্ন,
কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? উত্তর কি? এক্সোস্ফিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটির চাপ সবচেয়ে বেশি এবং কেন? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরটির চাপ সবচেয়ে বেশি, কারণ বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় উপাদানের প্রায় 75% এবং সমস্ত জলীয় বাষ্প ও ধূলিকণা এই স্তরে থাকে, ফলে এই স্তরের ঘনত্ব বেশি হয় এবং এর চাপও বেশি। নেক্সট প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার স্তরে এটি দেখতে পাওয়া যায়। এখান থেকে কিছু শর্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্তর দুটির নাম কি? সর্বনিম্ন স্তরটি হলো ট্রপোস্ফিয়ার, সর্বোচ্চ স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। 11 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কি পরিবর্তন হয়? এই প্রশ্নটা মাধ্যমিক 8, 16 এবং 17 সালে এসছে। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। লাস্ট প্রশ্ন আজকের, নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ারের বিস্তার কত? এটা মাধ্যমিক 2000 সালের প্রশ্ন। নিরক্ষীয় অঞ্চলে এর বিস্তার 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে এর বিস্তার 7 থেকে 8 কিমি।